আমরা আমাদের চারপাশের জগৎটাকে ঠিক কিভাবে বুঝি? মানে একটা লম্বা রাস্তা, একটা ভারী পাথর বা এক মুহূর্ত সময়, এই সব কিছুকে একটা সংখ্যার মধ্যে বেঁধে ফেলার জাদুটা কিভাবে কাজ করে? আচ্ছা, এই জাদুর নামই হলো পরিমাপ। চলুন না, আজ একক আর পরিমাপের সেই সহজ কিন্তু দারুণ মজার গল্পটাই শোনা যাক। ভাবুন তো, ক্লাসের পেছনের বেঞ্চ থেকে একজন ছাত্র ঠিক এই প্রশ্নটাই করে বসল। কি ভীষণ সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো বিজ্ঞানকে বোঝার চাবিকাঠি। আর এখান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু। আর শিক্ষকের উত্তরটা ছিল যেন একটা খোলা আমন্ত্রণ। তিনি বললেন, চলো আজ এই গল্পটাই শোনা যাক। তো আজ আমরাও সেই ক্লাসরুমে যোগ দিয়ে গল্পটা মন দিয়ে শুনব। আচ্ছা, গল্পের শুরুটা করতে হবে একদম গোড়া থেকে। পদার্থবিজ্ঞানে যে কোনো জিনিস যা মাপা যায় সেটাই হলো ভৌত রাশি। মানে এই যে ধরুন টেবিলের দৈর্ঘ্য বা আপনার ফোনের ওজন, এমনকি এই আলোচনাটা শুনতে কত সময় লাগছে, এই সবই কিন্তু এক একটা ভৌত রাশি। এখন এইসব রাশিকে আমরা মূলত দুটো দলে ভাগ করতে পারি। এক দলে আছে স্কেলার, যার শুধু মান আছে, আর অন্যদিকে আছে ভেক্টর, যার মান আর দিক দুটোই লাগে। ভাবুন, আমি যদি বলি গাড়িটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, এটা হলো স্কেলার। কিন্তু যদি বলি গাড়িটা উত্তর দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, ব্যাস, ওটা হয়ে গেল ভেক্টর। উদাহরণগুলো দেখলেই না ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, কারো ওজন কত বা এখন কটা বাজে, এসব বলতে কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না, তাই এগুলো হলো স্কেলার। কিন্তু একটা বলকে যখন ধাক্কা দেয়া হয়, তখন তো বলতেই হবে কোন দিকে ধাক্কাটা দেওয়া হলো। তাই বল, বেগ এসব হলো ভেক্টর। কিন্তু একটা বড় সমস্যা ছিল। একবার ভাবুন তো, আমেরিকার বিজ্ঞানীরা মাপছেন ফুটে আর ভারতের বিজ্ঞানীরা মিটারে, তাহলে তাদের গবেষণা মেলানোটা কতটা কঠিন হতো। তাই বিজ্ঞানের জন্য একটা সাধারণ ভাষার দরকার ছিল, যেটা সারা বিশ্বের সবাই বুঝবে। আর সেই ভাষাটাই হল এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতি। এর ভিত্তি হল মাত্র 7টা মৌলিক রাশি: দৈর্ঘ্য, ভর, সময়, এইগুলো। এদেরকে মৌলিক বলা হয় কারণ বিজ্ঞানের বাকি সমস্ত একক কিন্তু এই 7টাকে মিলিয়েই তৈরি করা যায়। বলা যেতে পারে এরাই হল পরিমাপের জগতের অ, আ, ক, খ। এই 7টার মধ্যে একটা খুব বিশেষ একক হল মোল, যা দিয়ে অণু, পরমাণুর মতো ক্ষুদে কণা মাপা হয়। আচ্ছা, এক মোলে ঠিক কতগুলো কণা থাকে? এই যে বিশাল সংখ্যাটা দেখছেন, এটাই অ্যাভোগ্যাড্রো সংখ্যা। সংখ্যাটা এতটাই বড় যে যদি অ্যাভোগ্যাড্রো সংখ্যার সমান মার্বেল থাকত, তবে তা দিয়ে পুরো পৃথিবীকে প্রায় 80 কিলোমিটার গভীরে ঢেকে ফেলা যেত। ভাবা যায়? এসআই পদ্ধতি আসার আগে কিন্তু পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের একক চালু ছিল। যেমন ব্রিটিশ শাসিত অঞ্চলে খুব জনপ্রিয় ছিল এফপিএস সিস্টেম, যেখানে দৈর্ঘ্য মাপা হতো ফুটে আর ভর পাউন্ডে। আবার বিজ্ঞানীরা প্রায়ই সিজিএস বা এমকেএস পদ্ধতি ব্যবহার করতেন। এসআই এসে এই সবগুলোকে একটা ছাতার তলায় নিয়ে আসে আর সবার কাজ সহজ করে দেয়। বেশ, এককগুলোর সাথে তো আমাদের পরিচয় হলো। এবার চলুন দেখি এই এককগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা চলন্ত গাড়ি থেকে শুরু করে একটা লাইট বাল্বের ক্ষমতা পর্যন্ত সবকিছুকে ব্যাখ্যা করতে পারি। গতি বুঝতে গেলে দুটো যমজ ভাইয়ের মতো শব্দকে আলাদা করতে হবে: দূরত্ব আর সরণ। দূরত্ব হল কেউ মোট কতটা পথ হাঁটল, আঁকাবাঁকা পথ ধরেও হলেও। আর সরণ হল তার শুরু আর শেষ বিন্দুর মধ্যে সোজা দাগ টানলে যে দূরত্বটা হয়, ঠিক সেটা। সরণ কিন্তু সবসময় সোজা পথটাকেই চেনে। চলুন একটা মজার উদাহরণ দেখা যাক। ধরুন, এক ব্যক্তি তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা দোকানে গেলেন এবং তারপর আবার বাড়ি ফিরে এলেন। তাহলে বলুন তো, সে মোট কতটা পথ হাঁটল আর তার সরণ অত হল? উত্তরটা কিন্তু বেশ মজার। সে মোট হেঁটেছে 20 কিলোমিটার, কিন্তু তার সরণ হল 0। কেন? কারণ সে যেখানে শুরু করেছিল ঠিক সেখানেই তো ফিরে এসেছে। তার চূড়ান্ত অবস্থানের কোনো পরিবর্তনই হয়নি। মানে পদার্থবিজ্ঞানের চোখে সে এক পাও নড়েনি। এবার দেখুন এই ধারণাগুলো কিভাবে একে অপরের উপর তৈরি হয়েছে। কোনো বস্তু কতটা দূরত্ব কত সময় পার করল তা দিয়ে মাপা হয় তার গতি বা স্পিড, আর তার সরণ কত সময় হল তা দিয়ে মাপা হয় বেগ বা ভেলোসিটি। আর যখনই তার বেগের পরিবর্তন হচ্ছে, হোক সেটা বাড়ছে বা কমছে, তখনই জন্ম নিচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আর এই ত্বরণ আসে কোথা থেকে? আসে বল বা ফোর্স থেকে। নিউটনের সেই বিখ্যাত সূত্র আমাদের এটাই বলে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেই তার ত্বরণ হয়। আমরা যখন কোনো কিছুকে ধাক্কা দেই, তখন যে অনুভূতিটা হয়, আসলে সেটাই হলো বল। আর এর একক হলো মহান বিজ্ঞানী নিউটনের নামে নিউটন।
এবার ভাবুন তো, একটা ছুঁচের ডগা দিয়ে আপনাকে আলতো করে চাপ দেওয়া হলো আর একটা ভোঁতা পেন্সিল দিয়ে জোরে চাপ দেওয়া হলো, কোনটা বেশি লাগবে? অবশ্যই ছুঁচ, কারণ একই বল যখন খুব ছোট জায়গায় পড়ে তখন চাপ অনেক বেড়ে যায়। এটাই হলো চাপের ধারণা, একক ক্ষেত্রফলে ঠিক কতটা বল প্রযুক্ত হচ্ছে। আর ক্ষমতা বা পাওয়ার কি? খুব সোজা কথায়, ক্ষমতা হল কাজ করার হার, মানে কে কত দ্রুত কাজ করতে পারে। এর একক হল ওয়াট, যেটা আমরা আমাদের রোজকার লাইট বাল্ব বা ফোনের চার্জারে দেখে থাকি। যেমন একটা 100 ওয়াটের বাল্ব মানে হল সে প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করছে। আমরা তো এতক্ষণ প্রতিদিনের জীবনের মাপজোক নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলি। চলুন দেখি মহাবিশ্বের বিশাল দূরত্ব আর পরমাণুর ক্ষুদ্র জগৎকে আমরা কিভাবে মাপি। মহাকাশের বিশাল দূরত্ব মাপতে গেলে কিলোমিটার তো খুবই ছোট একটা একক, তাই বিজ্ঞানীরা ব্যবহার করেন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা আরও বড় একক, আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার ঘুরে আসতে পারে। একবার ভাবুন তো, সেই আলো 1 বছরে যতটা পথ যায় সেটাই হলো 1 আলোকবর্ষ। কি বিশাল দূরত্ব! এখন এত বড় আর ছোট সংখ্যা নিয়ে কাজ করা তো খুব কঠিন, তাই বিজ্ঞানীরা একটা সহজ উপায় বের করেছেন। মিটারের আগে কিলো বসালে সেটা 1000 গুণ বড় হয়ে যায়, আর মিলি বসালে 1000 গুণ ছোট। এই যে কিলো, মেগা থেকে শুরু করে মিলি, মাইক্রো, ন্যানো, এই উপসর্গগুলো আমাদের জীবনকে যে কত সহজ করে দিয়েছে। আর বিদ্যুতের যে অদৃশ্য জগৎটা আমাদের ঘিরে আছে, পরিমাপের মাধ্যমে আমরা সেটাও দেখতে পাই। কুলম্ব দিয়ে আমরা চার্জের পরিমাণ মাপি, অ্যাম্পেয়ার দিয়ে তারের মধ্যে দিয়ে তার প্রবাহকে মাপি, আর ভোল্ট দিয়ে তার শক্তিকে বুঝি। এই এককগুলোই আমাদের অদৃশ্য বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। একটা অসাধারণ উক্তি আছে, যদি আপনি কিছু মাপতে না পারেন তবে আপনি তা বুঝতেও পারবেন না। এটাই হলো সারমর্ম। পরিমাপ করতে পারলেই আমরা কোনো কিছুকে বুঝতে পারি, তাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং অবশ্য সেটাকে আরও উন্নত করতে পারি। বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারের পেছনেই কিন্তু আছে এই নিখুঁত পরিমাপ। গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা আমাদের চারপাশের ভৌত জগৎকে তো মাপতে শিখেছি, কিন্তু এমন কি কিছু আছে যা এই মাপকাঠির বাইরে থেকে যায়? হয়তো মানব অনুভূতি, চেতনা বা সৃজনশীলতা? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?